এই তোমরা জয়েন করছো সবাই? 10 জন 9 জন জয়েন করছো না? শুনতে পাচ্ছ আমার কথা ক্লিয়ার? এলিয়াস, আমার কথা কি শোনা যাচ্ছে? রিপ্লাই দাও একজন। স্যার শোনা যাচ্ছে। হুম। আচ্ছা, আমার এই স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো আজকে আহ, আমাদের এই যে সাইবার ল মোটামুটি শেষ পর্যায়ে আজকে টপিকটাই শেষ। আর হচ্ছে তোমাদের নেক্সট শনিবারে তোমাদের যে আমাদের যে জিনিসগুলি বাকি আছে, যেমন আমাদের কিছু এক্সাম বাকি আছে বা প্রেজেন্টেশন বা এই বাকি সেগুলো আগামী শনিবার শুক্রবার নিয়ে ফেলবো সব যা আছে, নেক্সট উইকে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। সো আজকে হচ্ছে ইম্পর্টেন্ট ক্লাস, সেটা হচ্ছে লাস্ট ক্লাস এই সাইবারের উপরে। এবং ওই তোমরা দেখো যে কি কি বাকি আছে এটা একটু আমাকে জানাও। সো আজকের টপিকস হচ্ছে সাইবার ল, ইথিক্স অ্যান্ড ডিজিটাল রাইটস। বেসিক্যালি ডিজিটাল রাইটস আসলে ইথিক্সটা কিভাবে দেখে সেটা নিয়ে আমরা আলোচনা করব। বেসিক্যালি আন্ডারস্ট্যান্ডিং দ্য ইথিক্যাল অ্যাসপেক্টস অফ দ্য ডিজিটাল ওয়ার্ল্ড। সো আমাদের এটা হচ্ছে আমাদের ওভারভিউ যে আমরা আসলে কি পড়তে যাচ্ছি আজকে। ডিজিটাল এথিক্স এন্ড সাইবার ল, একাডেমিক ইন্টিগ্রিটি ইন পাবলিকেশন, লিগ্যাল অ্যাডাপ্টেশন টু ডিজিটাল সিগনেচার, jurisdiction in cyberspace, right and protection for digital creators, IEEE and plagiarism remedies, and understanding self plagiarism. সো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। এর বাইরেও অনেক টপিকস আছে মোটামুটি। আসলে আহ, অনেক টপিক ছিল যেগুলো আমি একটু এর মধ্যে সারসংক্ষেপ করে নিয়ে আসছি আর কি। সো দেখো এখানে ডিজিটাল ইথিক্স বলতে কি বোঝাচ্ছে, যে আমরা আসলে ইথিক্স তো জানি যে একটা মোরাল রেসপন্সিবিলিটি বা বিহেভিয়ার। ডিজিটাল ইথিক্স যেটা হচ্ছে যে তোমার ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক যে নৈতিক আচরণ দায়িত্ব এগুলিকে বোঝায়। এখানে ধরো ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা তোমাকে রক্ষা করতে হতে পারে, সোশ্যাল মিডিয়া দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ইআই এর যে আমাদের যে এখন রিসেন্ট ইউজগুলি আছে যে সেগুলি একটা নৈতিক ব্যবহার করতে হবে। তুমি চাইলেই কারো ডিপ ফেক বা মানে ফেক ভিডিও তুমি বানাতে পারো না, হ্যাঁ। এই বিষয়গুলো তুমি নৈতিক ব্যবহার তোমাকে করতে হবে। এবং সাইবার নিরাপত্তার যে নিয়ম কানুন যেগুলি আছে সেই নিয়ম কানুনগুলো মানতে হবে। এটাই হচ্ছে প্রযুক্তি সঠিকভাবে এবং নিরাপদে নৈতিকভাবে ব্যবহার করাই হচ্ছে তোমার ডিজিটাল এথিক্স। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো সাইবার লটা হচ্ছে যে, যেহেতু সাইবার লটা আমি পড়াইনি, হ্যাঁ। এটা হচ্ছে আমরা আগের ব্যাচগুলিতে আমাদের যে অ্যাক্ট গুলো ছিল ওগুলো পড়িয়েছিলাম, যেহেতু এই একটা এখন বাতিল করে দিয়েছে, সো এই একটা পড়াবো না। এবং হয় ওখান থেকে কোনো কোশ্চেনও থাকবে না। তো সাইবার লটা হচ্ছে কি একটা, ধরো লয়ের একটা ব্রাঞ্চ যেখানে হচ্ছে ডিজিটাল যোগাযোগ বা এই রিলেটেড যত আইনগত বিষয় আছে সেইগুলি নিয়ে গঠিত। বেসিক্যালি তুমি ডিজিটাল সাইবার ওয়ার্ল্ডের কে ইউজ করে তুমি কোনো ধরনের অপরাধের সাথে যুক্ত হলে সেটাকে আসলে সাইবার আইনের মাধ্যমে তোমাকে আহ, মানে ওই আইনটাকে সে ওই আইনের মধ্যে ফেলে তোমাকে সে বিভিন্ন ধরনের কাস্টডি বলো বা সেখানে হচ্ছে আইনের যে বিষয়গুলি আছে সেটা তারা নিয়ন্ত্রণ করতে পারে। যেমন সাইবার অপরাধটা যেটা সেটা হচ্ছে হ্যাকিং, ফিশিং এই বিষয়গুলি থাকে। অনলাইনে তো ডিজিটাল জালিয়াতি বা চুরির বিষয় থাকে। আর এটা হচ্ছে যে ধরো অনলাইনের ডেটা, আরেকজনের ডেটা নিয়ে তুমি আরেকটা ডেটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারো। বা হচ্ছে অন্যের অধিকার বা আচরণকে তুমি তার উপরে তোমার একটা ফিজিক্যাল যদি কোনো মানে ডিজিটালি কোনো ইম্প্যাক্ট পড়ে অন্যের আইডির উপরে বা হোক,
তার ডিজিটালি যদি তার অন্যের অধিকারের উপরে তুমি বা আচরণের উপরে কোনো ধরনের ইনভলভমেন্ট থাকে, নেগেটিভ ইনভলভমেন্ট, সেই ক্ষেত্রে এই ডিজিটাল অ্যাক্টটা ইউজ করতে পারে। তো এটার জন্য হয়তো আমাদের হয়তো সামনে হয়তো ল হবে, তখন এটাতে হয়তো আরো ক্লিয়ার থাকবে। পিছনে যেটাতে ছিল সেটাতে মোরাল এরকম যে সাইবার ওয়ার্ল্ডে আমাদের আচরণটা কি হবে, এবং কোনো সমস্যা হলে সেক্ষেত্রে, বা তুমি যদি কোনো অঘটন ঘটে ফেলো সেজন্য তার শাস্তি বা কি হবে, সেই বিষয়গুলি এখানে ওই লতে বলা ছিল। সো ডিজিটাল এথিক্সটা হচ্ছে তোমার নৈতিকতা বা প্রযুক্তি ভালোভাবে দায়িত্বশীল আচরণ নিয়ে ব্যবহার করা ডিজিটাল ওয়ার্ল্ডে। আর সাইবার লটা হচ্ছে তুমি কোনো ভুল বা অন্যায় করলে বা অপরাধ করলে তার শাস্তি কি হবে সেটাকে নির্ধারণ করে হচ্ছে সাইবার ল। ক্লিয়ার? সো একাডেমিক ইন্টিগ্রিটি ইম্পর্টেন্ট জিনিস। একাডেমিক ইন্টিগ্রিটি, তো একাডেমিক ইন্টিগ্রিটি মানে কি? মানে হচ্ছে যে তোমার যে নৈতিকতা, হ্যাঁ, তোমার যে নীতি নৈতিকতা, ধরো আমি আমি তোমাদেরকে যে অ্যাসাইনমেন্ট গুলি দেই, তোমরা যে ধরো কপি টপি করে নিয়ে আসো, বা আরেকজন একটা করে নিয়ে আসো যে প্লাজিয়ারিজম করো যেগুলি, তো এই প্লাজিয়ারিজমটা যাতে না করতে পারো, যে সেখানে আসলে একাডেমিক ইন্টিগ্রিটির জায়গাটা, সততার জায়গাটা কি সেইটাই বোঝাচ্ছে এখানে। যেখানে হচ্ছে গবেষণা বা প্রকাশনায় তোমার নৈতিক মানে তোমার নিজের মৌলিকত্ব বজায় রাখবা, যেখানে সত্য, স্বচ্ছতা এবং মৌলিকত্ব বা মূল তত্ত্বকে সম্মান জানানো হয়। ঠিক আছে? তো এখানে যে মেইন যে ইস্যু আছে, যেমন হচ্ছে দেখো এখানে একাডেমিক ইন্টিগ্রিটি ইনভলভস দ্য মেইনটেনিং ইথিক্যাল স্ট্যান্ডার্ড ইন রিসার্চ এন্ড স্কলারলি পাবলিশিং, যেটা বললাম। রিসার্চার মাস্ট অ্যাভয়েড অল ফর্মস অফ প্লাজিয়ারিজম অ্যান্ড শিওর কারেক্ট এট্রিবিউশন এন্ড রিপোর্ট ফাইন্ডিংস অনেস্টলি। যে রিসার্চার যারা আছে তারা যেন আসলে আহ, এখন মানে চুরি করে যে লেখার যে বিষয়টা, এবং এটাকে হচ্ছে যদি কারো কাছ থেকে নিয়ে আসে সেটা কারেক্ট এট্রিবিউশন করা বা তাকে সাইটেশন দেওয়া, এবং রিপোর্ট ফাইন্ডিংটা অনেস্টলি করা, এটা হচ্ছে এই কাজগুলি করা উচিত। এবং সকল ধরনের প্লাজিয়ারিজম বা হচ্ছে অ্যাট্রিবিউশন গুলি কারেক্ট করা এবং প্লাজিয়ারিজম থেকে অ্যাভয়েড করা, এই জিনিসগুলো হচ্ছে রিসার্চারের দায়িত্ব। এখন বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, যেমন আইট্রিপলি আমাদের জন্য, ধরো আইট্রিপলি বা এরকম যে প্রতিষ্ঠান আছে যারা কিছু সেট অফ রুলস করে দিয়েছে যে তুমি কি ধরনের রিসার্চ করার জন্য তোমার কি ক্রিয়েটিভিটি থাকতে হবে, যে কি মেনটেন করে চলে তুমি এই রিসার্চ আর্টিকেলটা পাবলিশ করতে পারবা, রেফারেন্সটা কিভাবে দিবা, কারো কাছ থেকে নিলে সেটা কিভাবে তাকে সাইটেশন করবা, এই জিনিসগুলো টোটাল কোড অফ কন্ডাক্ট দেওয়া আছে। তোমরা একটা কোর্স করছো না যে টেকনিক্যাল রাইটিং? জি স্যার। ওখানে তো বিষয়গুলি হয়তো দেখিয়েছে নাকি? জি স্যার, ওখানে দেখেছি। সো এখানে দেখা আরেকটা জিনিস দেখাচ্ছে যে মেনটেনিং অনেস্টি রিসার্চ এন্ড পাবলিকেশন, যেটা বললাম, অ্যাভয়েডিং প্লাজিয়ারিজম অ্যান্ড ফলসিফিকেশন অ্যান্ড ফেব্রিকেশন, কোনো ধরনের চুরি করা বা হচ্ছে ভুল তথ্য দেওয়া, অল্টারেট করা, এগুলি করা যাবে না। এনশিওর প্রপার সাইটেশন অরিজিনাল, এবং প্রপার সাইটেশন দেওয়া, মানে সাইটেশন মানে হচ্ছে আরেকজনের পেপারের রেফারেন্স দেওয়া, ঠিক আছে, সেটা অরিজিনালি করতে হবে। সো নেক্সট হচ্ছে যে আহ, আমরা লিগাল অ্যাডাপ্টেশন টু ডিজিটাল সিগনেচার, ডিজিটাল সিগনেচারে যে আমাদের লিগাল অ্যাডাপ্টেশনটা কি আসলে। এখন আমরা ধরো ডিজিটাল সিগনেচার দেই, কিন্তু এইটা কি আসলে এটা কোনো আসলে কোনো লিগাল ভিত্তি আছে কিনা? অনেক দেশই আছে। এটা নির্ভর করে আসলে ইউজের উপরে। অনেক সময় দেখো একটা সময় যখন 19-এ যখন করোনা চলে আসলো শেষের দিকে, তখন কিন্তু আমরা সব কাজ ডিজিটাল সিগনেচার দিয়ে করছি, মানে সিগনেচারটাই, আমাদের সিগনেচারটাই ডিজিটালি হয়তো স্ক্যান করে সিগনেচারটা বসিয়ে দিয়েছি, কাজ হয়ে গেছে। কিন্তু এখন এই কাজগুলি ফেক করে অনেকে করতে পারে না, পারে। তো বিষয়টা হচ্ছে টু ওয়ে এনক্রিপশন লাগবে, যে না হ্যাঁ এটাই যে আমার সিগনেচার সেটা জানার জন্য প্রপার যে অথেন্টিকেশন, যে চ্যানেলটা, ওই চ্যানেলটা সেট করতে হবে, বিশ্বস্ততার জায়গা, যে চ্যানেলটা বিশ্বস্ততার পাথ ক্রিয়েট করতে হবে, তাহলে ডিজিটাল সিগনেচারটা আসলে তোমার লিগ্যাল অ্যাডাপ্টেশন পাবে। এখন
যে কেউ আইসা ধরো তোমাদের একটা যে কারো একটা সিগনেচার নিয়ে এসে বললো হ্যাঁ এটা আমাকে আমার, তাহলে তো হবে না। তো এটার জন্য একটা সিকিউর চ্যানেল থাকতে হবে। তো যেহেতু আমাদের ডিজিটাল লেনদেন বাড়ছে, আমাদের হচ্ছে ডিজিটাল সিগনেচারও আসলে বাড়তেছে। তো এখানে আসলে যে আমাদের আইনগত যে ভিত্তিটা আছে সেটা হয়তো যারা লয়ার আছে তারা বলতে পারবে, কিন্তু অ্যাজ পার আওয়ার ডকুমেন্টেশন অনুযায়ী আমরা এখানে বলতে চাচ্ছি যে ট্রেডিশনাল হ্যান্ডরাইটিং সিগনেচার আর বিং রিপ্লেসড বাই দ্য ইলেকট্রনিক সিগনেচার। এটা হতে পারে, এবং সামনে করোনা আসতে যায় না কি হয়। তো আল্লাহ মাফ করো যদি আবার সে আগের ধারায় চলে যায়, তখন তো আবার সবাইকে সেই হোমওয়ার্ক করতে হবে বা হোম এডুকেশন করতে হবে। সো লিগাল সিস্টেম হ্যাভ অ্যাডপ্টেড স্পেসিফিক ফ্রেমওয়ার্ক অ্যান্ড অ্যাক্টস। এখানে কিছু কিছু স্পেসিফিক ফ্রেমওয়ার্ক আছে ইউরোপীয় ইউনিয়নের, এবং এখানে আরো একটা ছিল হয়তো ইন্ডিয়ান বা যাদের স্পেসিফিক আছে। তো ডিজিটাল সিগনেচারকে ভ্যালিড করার বা তো ওইটা একটা নিজস্ব ফ্রেমওয়ার্ক লাগবে, যে তুমি ডিজিটাল সিগনেচারটা যে কেউ দিলেই হবে না, কিন্তু সেটার জন্য নিজস্ব চ্যানেল লাগবে, ভেরিফিকেশন লাগবে, অথেন্টিকেশন লাগবে, তাহলে ডিজিটাল সিগনেচারটা কারেক্ট হয়ে আসবে। This ensure the electronic contracts agreements hold the same legal weights as paper based on. সো আমার এখানে দেখো ট্রানজিশন ফ্রম হ্যান্ড রিটেন ইলেকট্রনিক সিগনেচার ইন লিগাল ডকুমেন্ট, এবং ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি এই যে একে আসলে এই ডিজিটাল সিগনেচারকে অ্যাপ্রুভ করতেছেন। সো দেখো এখানে জুরিসডিকশন ইন সাইবার স্পেস, তার মানে হচ্ছে যে জুরিসডিকশন মানে হচ্ছে ধরো বিচারিক ক্ষমতা, যেটা বলে আমরা বিচারিক ক্ষমতা, সাইবার স্পেসে বিচারিক ক্ষমতা, সাইবার অপরাধ এবং বিচারিক ক্ষমতা, এই বিষয়গুলি কিভাবে ব্যাখ্যা করা যায়। সো যেহেতু লয়ার না আমরা কেউ এখানে, তো বিষয়টাকে হচ্ছে ডকুমেন্টেশন যা আছে তার উপরে ভিত্তি করে আলোচনা করা। Jurisdiction is the physical world is based on the geography, and but the internet is global and borderless. So ইন্টারনেট তো কোনো সীমার মধ্যে আবদ্ধ না, ঠিক না? এটা তো একটা বৈশ্বিক বা সীমাহীন ব্যাপার, যেখানে ধরো আমার কোনো অপরাধ করলে আইনি পদক্ষেপ নেবে সেটা আসলে অনেক সময় জটিল হয়ে যায়। তো এই বিষয়গুলি আসলে ধরো কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে, এক এক কান্ট্রির অপরাধ এক এক রকম, এবং এক এক কান্ট্রির শাস্তিও এক এক রকম। এখানে কিছু জটিলতাও আছে। ধরো একজন লোক বাংলাদেশে বসে, তুমি যুক্তরাষ্ট্রের একটা অ্যাকাউন্ট তুমি ধরো হ্যাক করতে চাইলা, বা ধরো সুইজারল্যান্ডের করলা বা অস্ট্রেলিয়ার করলা, এরকম করলা। তো এটা আসলে বিচার কি করবে, অস্ট্রেলিয়া করবে না বাংলাদেশ করবে? ঠিক আছে। তো এখানে আসলে একটা ইন্টারন্যাশনাল হেল্প দরকার, মানে আমরা বলি না যে রিকোয়ার কোলাবোরেশন বিটুইন কান্ট্রিজ এন্ড ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল লস ইউজ অফ টুলস অফ আইপি ট্র্যাকিং, ঠিক না? এখন সেই জায়গাগুলিতে যে দুইটা কান্ট্রির মধ্যে যদি কোলাবোরেশন থাকে, তাহলে এই জিনিসগুলো আইডেন্টিফাই করা পসিবল। আর না হলে এগুলো নিয়ে আসলে একটু ঝামেলা হয়। তখন সেক্ষেত্রে অন্যায়ও যেভাবে করছে, সমাধানও তাহলে সেই পথই করতে হবে, তাহলে তো দুইটাই অন্যায় হয়ে গেল। ডিটারমাইনিং হুইচ কান্ট্রি বা অথরিটি ক্যান আচ্ছা সেটা তো বললাম আমি। আহ তো রাইটস এন্ড প্রোটেকশন ফর ডিজিটাল ক্রিয়েটর্স, এগুলি কিন্তু তুমি একটু বড় করে পড়াশোনা করবে। আমি খুবই স্মল অ্যাঙ্গেলে পড়ালাম, কিন্তু বিষয়গুলি স্মল অ্যাঙ্গেল না, এগুলি অনেক মানে ডিটেলস তোমরা জানতে হবে। ওই প্রত্যেকটা টপিকস তোমাকে ডিটেল জানতে হবে। আমি বলে দিই আবার স্পেসিফিক করে, আমি এখানে শর্ট করে পড়িয়েছি, এই জিনিসগুলি তোমাদেরকে একদম ডিটেলস করে পড়তে হবে। ঠিক আছে, জাস্ট বোঝার জন্য। আর যেহেতু এটা ওইরকম না, তো এটা জাস্ট বুঝলেই হবে। রাইটস এন্ড প্রোটেকশন ফর দ্য ডিজিটাল ক্রিয়েটর্স, তোমরা তো এখন তো সবাই ডিজিটাল ক্রিয়েটর, তো এটার জন্য রাইট এর প্রোটেকশন কি কি আছে সেই বিষয়গুলি আমাদেরকে দেখতে হবে। দেখো যে ডিজিটাল ক্রিয়েটরসে কি আছে, অথর্স বা সফটওয়্যার ডেভেলপার, ডিজাইনার, এদের জন্য কি কি ডিজিটাল ক্রিয়েটরসদের জন্য কি ধরনের রাইট প্রোটেকশন আছে, সেটা আসলে নির্ভর করবে ডিজিটাল অ্যাক্টের উপর। ডিজিটাল অ্যাক্টে অনেক কিছু রাইট বা
আম, তোমাদের রাইট দেওয়া থাকবে, তোমার প্রোটেকশন দেওয়া থাকবে। ধরো তোমার কন্টেন্টটা কেউ যদি নেয়, তাহলে সেক্ষেত্রে আসলে কি ধরনের তুমি প্রতিকার পাবা, সে ধরনের অনেক অনেক ইস্যু আছে। মানে ধরো প্যাটেন্ট আছে, যে প্যাটেন্ট গুলি আমি তোমাদেরকে বুঝিয়েছি এর আগে, হ্যাঁ। তো এই বিষয়গুলি তোমাদের জরুরি। ডিজিটাল একটা জরুরি, ডিজিটাল একটা হলে হয়তো জিনিসটা তুমি মানে কি প্রাপ্ত হবা সেটা এন্টাইটেল গুলো পেয়ে যায় যাবো ওখানে। ক্লিয়ার? দিস রাইট আর প্রোটেক্টেড আন্ডার দ্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল। এবং এখানে যেটা হলো, আমি কপিরাইট, ট্রেডমার্ক এবং প্যাটেন্টস, তিনটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমি তোমাদেরকে তিনটাই ভালোভাবে দেখিয়েছি যে তোমার এই রাইট গুলি, যেটা বললাম কপিরাইট, ট্রেডমার্ক এবং প্যাটেন্টের, এটার আইন অনুযায়ী হবে। রেজিস্টার ক্রিয়েটর গেট দ্য লিগাল অথরিটি টু কন্ট্রোল হাউ দেয়ার ওয়ার্ক ইজ ইউজড, শেয়ার্ড, মনিটাইজড and ensuring the benefit from the creations। এখানে যেটা বলতেছে যে রেজিস্টার ক্রিয়েটরস লিগালি তাদের নিজস্ব কাজ তারা করবে, তারা মনিটাইজ করবে এবং বেনিফিট পাবে তাদের ক্রিয়েশন থেকে। তো সেটার জন্য একটা লিগাল কন্ট্রোলিং সিস্টেম আছে। যে অনেকে তোমার ফেসবুক বা ইউটিউব থেকে আর্ন করে, তাদের বিষয়গুলি, তাদের ইউটিউব বা ফেসবুকের যে লিগাল ইস্যুগুলি আছে, সেগুলি তোমরা দেখবা যে চেক অ্যান্ড ব্যালেন্স, অ্যাকসেপ্ট এবং মেনটেন করে, আন্ডারস্ট্যান্ডিং করে তুমি জিনিসগুলা পাবা। লিগাল সাপোর্ট ফর দ্য অথর, ইনভেন্টরস অ্যান্ড ক্রিয়েটর্স। লিগাল সাপোর্ট তুমি নিতেই পারো। এটা হচ্ছে প্রপার্টি রাইটস, ইনক্লুডিং কপিরাইট, ট্রেডমার্ক অ্যান্ড প্যাটেন্টস, যে জিনিসগুলো বললাম, যেখানে হচ্ছে ফাইন্যান্সিয়াল বেনিফিট থাকতে পারে। এবং এই কপিরাইট, ট্রেডমার্ক, প্যাটেন্ট থাকার কারণে তুমি এই ফাইন্যান্সিয়াল বেনিফিট পাবে। দেখো এখানে আইট্রিপল প্লাজারিজমটা প্রথমে বলে নেই। প্লাজিয়ারিজমটা কি? এটা হচ্ছে যে একটা চুরি করা অন্যের আইডিয়া, কাজ, এবং উইদাউট প্রপার অ্যাকনলেজমেন্ট। যে হুবহু কারো লেখা যদি তুমি চুরি করে নিয়ে আসো, ব্যবহার করো, কপি করে নিয়ে এসে ব্যবহার করো, সে ধরনের আম, কে বলা হয় হচ্ছে তোমার প্লাজিয়ারিজম। তো এখন এখানে আমরা প্লাজিয়ারিজমটা আসলে কি, কতগুলি টাইপ হয়ে থাকে। যেমন আহ বাংলা, এটার বাংলা মিনিং হচ্ছে চৌর্যবৃত্তি। হ্যাঁ, চৌর্যবৃত্তি। তো একটা হচ্ছে ভার্বাটিম কপিং, মানে হুবহু কপি কারো লেখা বা টেবিল, এগুলো যদি তুমি তারপরে হচ্ছে রেজাল্ট, এগুলো হুবহু কপি করে ইউজ করো, কোনো রেফারেন্স না দাও, তো সেক্ষেত্রে এটা হচ্ছে ভার্বাটিম কপি। এই পেপারটি হচ্ছে তাৎক্ষণিক বাতিল করা হয়। এবং তোমার এটার জন্য ওই IEEE-তে অনেক সময় 1 থেকে 5 বছর তোমাকে নিষেধাজ্ঞাও দিতে পারে। এবং এই লেখক যে প্রতিষ্ঠানের মাধ্যমে করছে তাকেও জানানো হয়। আর এটা হচ্ছে প্যারাফ্রেজিং উইথাউট সাইটেশন, মানে তুমি ওই তার লেখাটাই নিজের করে শুধু টেক্সট গুলা চেঞ্জ করলাম। প্যারাফ্রেজিং মানে বুঝো তো? মানে তার অ্যাকচুয়াল টেক্সটটাকে আমি প্যারাফ্রেজ করে, মানে কনসেপ্ট ওইটাই, জাস্ট আমি ওয়ার্ড গুলার আলাদা করে, ভিন্ন করে একটু লিখলাম, সেন্টেন্সটার স্ট্রাকচার চেঞ্জ করে দিয়ে আমি তার লেখাটাই লিখলাম, কিন্তু উইথাউট কনসেন্ট বা উইথাউট তার সাইটেশন ছাড়া। এক্ষেত্রে তাকে সতর্কবার্তা দেওয়া হয় বা সংশোধন করে দিতে বলা হয়, নাহলে কিন্তু বারবার নিষেধাজ্ঞা আসতে পারে। সো সেলফ প্লাজারিজমটা মানে হচ্ছে যে আগের তোমার লেখা আছে সেটাকে তুমি আবার নতুন করে এই একই কাজ দেখছো, কিন্তু সেটা রেফারেন্স দেওয়া নাই। তো এটা যদি ধরো 30%-এর বিষয়ে পেপার আসলে সব ক্ষেত্রে বাতিল করে দেওয়া হয়। পেচ ওয়ার্ক মানে এটা হচ্ছে মোজাইক, মোজাইক যে প্লাজারিজম, এটাকে প্যাচ ওয়ার্ক প্লাজারিজম বলে। সেটা হচ্ছে যে বিভিন্ন লেখা, বিভিন্ন জনের লেখা তুমি আইনা টুকরো টুকরো করে জোড়া লাগাইলা, এর শব্দ একটা মাঝখানে একটা শব্দ বাদ দিলা, এই করলা ওই করলা, মানে তুমি মিক্সড একটা ভার্সন তৈরি করলা বিভিন্ন জনের কাছ থেকে আইনা, সেটাকে বলা হচ্ছে প্যাচওয়ার্ক বা মোজাইক প্লাজারিজম। এটা হলো হচ্ছে রেফারেন্স ইউজ করে না প্রপারলি, তার মানে সে কাইন্ডলি চুরি করাই আর কি। হ্যাঁ, এই ক্ষেত্রে আসলে তা আরো একটা জিনিস আছে একটা, সেটা হচ্ছে তোমার যে ফিগার গুলো ইউজ না করা, ফিগার বা হচ্ছে ডেটা গুলা অনুমতি ছাড়া ব্যবহার করা, এটা একটা ব্যাপার আছে।
সো রিমিডিস গুলা কি কি আসলে? রিমিডিস গুলা হচ্ছে পেপার রিজেকশন। আইট্রিপলি কিভাবে এটা রিমিডিস করে, তার মানে পেপার রিজেকশন করে দেয়, রিট্রাকশন করে দেয়, যে অলরেডি এই লেখা আছে তো আর্কাইভ থেকে করে দেয়, অথরকে ব্যান করে দেয়, এবং যেগুলো ইনস্টিটিউশন নোটিফিকেশন করে দেয়। এইভাবে করে রিমিডিস এই আইট্রিপলি এর মাধ্যমে রিমিডিস করে থাকে। তো IEEE defines plagiarism as an unauthorized use of other word। এই চর্চবৃত্তিকে এড়ানোর জন্য রেফারেন্স দিতে হবে, কোটেশন ব্যবহার করতে হবে, আগের লেখা থাকলে সেটা তথ্য দিতে হবে, প্লাজিয়ারিজম চেকার দিয়ে চেক করে জমা দিতে হবে। ক্লিয়ার? তো এটার জন্য আমরা আসলে কিভাবে প্লাজিয়ারিজম শনাক্ত বা সমাধান করা যায় সেটা হচ্ছে সফটওয়্যার ব্যবহার করে করা যায়, যেমন টার্টেনিন করে চেক করা যায়, টার্নিটিন ইউজ করা যায়। আহ, তারপরে হচ্ছে মানে যে ধরনের অথর এই ধরনের কাজ করে তাদেরকে মূল্যায়নটা আলাদা হবে, এবং তাদেরকে হচ্ছে ব্ল্যাকলিস্ট করে ফেলে। আহ, ব্যাখ্যা চায় অনেক সময়, তো এগুলি যদি সমাধান না করা যায় বা বার্গেনিং এ যায়, তখন এটা হচ্ছে একটা ইথিক্স কমিটি আছে, সেই কমিটিতে যায়। তো শেষমেশ সতর্কবার্তা বাতিল বা নিষেধাজ্ঞা এগুলির মাধ্যমেই শেষ হয়। এখন আসো যে ইম্পর্টেন্ট জিনিস, ওটা সেলফ প্লাজারিজম। মানে হচ্ছে কি, তোমার আগের লেখা আছে সেটাকে তুমি আবার নতুন করে পেপার আকারে, নতুন পেপারে তুমি দিয়েছো বা নতুন কোনো জায়গায় উল্লেখ করছো উইথাউট সাইটেশন, এই জিনিসগুলি হচ্ছে তোমার মানে সেলফ প্লাজারিজম। সো আগের কোনো লেখা, ইন্ট্রো, মেথোডোলজি এগুলো নতুন করে ব্যবহার করতে পারো, রেজাল্ট, চিত্র এগুলো ব্যবহার করতে পারো, সেই জিনিসগুলিকে হচ্ছে এটা কমন ফর্ম আর কি। এটা আসলে আনএথিক্যাল কেন? আনএথিক্যাল কেন বলো? বলো তো একজন, কেন এই জিনিসটা আনএথিক্যাল? তোমার কাছে তুমি দ্বিতীয়বার করতেছো, এটা আনএথিক্যাল কেন? স্যার এটা তো কপির মতো ব্যাপার, মানে একই জিনিস আগেই ছিল, আমি আবার ভিন্নভাবে রিপ্রেজেন্ট করলাম। এটা হচ্ছে, ধরো তুমি একটা কাজ করছো আগে, সেই কাজটা পরবর্তীতে আবার করো, তার মানে ওটার সততার একটা প্রশ্ন আছে এখানে। তারপরে এটা একটা বিভ্রান্তি সৃষ্টি করে গবেষণায়। তারপরে এটা সময় নষ্ট করে, কি হয়েছে না? ফলসিফাই। সো তো এটা IEEE কিভাবে এটাকে রিমিডিস করে, যে আগেও বললাম যে রিজেকশন করে দেয়, ওয়ার্নিং করে দেয়, এবং ফিউচারের জন্য এটা তাকে সতর্ক করে দেয়। আচ্ছা, তো ডিজিটাল সিগনেচারটা, আমরা তো ডিজিটাল সিগনেচার পড়লাম, তাহলে ইলেকট্রনিক সিগনেচারটা আসলে কি? ডিজিটাল সিগনেচার আর ইলেকট্রনিক সিগনেচারের মধ্যে একটু পার্থক্য আছে। কি পার্থক্য? ডিজিটাল সিগনেচারটা হচ্ছে মানে তোমার একটা সিকিউর চ্যানেল পাথ লাগবে। আর ইলেকট্রনিক সিগনেচার মানে তোমার যে সিগনেচারটা আছে সেটারই ডিজিটাল ভার্সন, ধরো স্ক্যান করে তুমি যেটা বসাই দাও। ঠিক আছে, এটাই হচ্ছে কমন ফর্মে কি আছে, একটা ডকুমেন্ট আমরা ইউজ করি, তারপরে হচ্ছে ডিজিটাল ফর্মে এটা এগ্রি করি। তো এটাও বলছে সার্টিফাইড ডিজিটাল সিগনেচার বাই ক্রিপ্টোগ্রাফি, এটাও হচ্ছে বোথ এন্ডে একটা ক্রিপ্টোগ্রাফিক চ্যানেল লাগবে। ঠিক আছে, তো ইম্পর্টেন্স অফ লিগাল রিকগনিশন, এখানে লিগাল ভিত্তি আছে যার জন্য আসলে ইলেকট্রনিক সিগনেচারটা ইউজ করা যায়। সো অনেকগুলা আইনে একে, ইউরোপিয়ান ইউনিয়ন, ইন্ডিয়ায় বা এবং ইউএসএ তে এদের আইনগুলিকে জাস্টিফাই করেছে। আচ্ছা, জুরিসডিকশন কি আমরা আলোচনা করছি না? আচ্ছা, তো এখানে ওই বিষয়গুলাই তোমার একটু, জুরিসডিকশন, ইলেকট্রনিক সিগনেচার, ফিজিক্যাল টু, এই জিনিসগুলাই আবার আসছে, একই জিনিস আসছে। তো এটা হয়তো আর একটু কোনো ইনফরমেশন আছে এর জন্য। তো এই, তো কনক্লুশন হচ্ছে যে
ইথিক্যাল প্র্যাকটিস, ডিজিটাল প্র্যাকটিসের ক্ষেত্রে আমাদের একাডেমি এবং অনলাইনে ইথিক্যাল প্র্যাকটিস করাটা আমাদের জন্য জরুরি। যেখানে আমাদের লিগ্যাল সিস্টেমে বা লিগ্যাল অ্যাডাপ্টেশনে কি, লিগালি কি তোমাকে সার্টিফাই করছে, সেই ধরনের জেনে আমাদেরকে ইউজ করতে হবে ডিজিটাল সাইবার ওয়ার্ল্ডে। সো এটা হচ্ছে তোমাদের এগুলো নিয়ে ডিটেলস পড়বো আর কি। হ্যাঁ, ডিটেলস পড়বো। আমি খুব সংক্ষেপ করে এখানে দেখিয়ে দিলাম। আর তোমাদের এমনি কি বাদ ছিল কি আর? তোমাদের শেষ লেকচার শেষ। তোমাদের আর সাইবার সাইবারলাতে আর কিছু করতে হবে না। তবে একটা জিনিস দেখবা, সেটা হচ্ছে যে যত ধরনের, আমি যেটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম তোমাদের মনে হয় একটা, যত ধরনের আহ ইয়ে আছে কি বলে, হ্যাকিং টুল যেগুলি আছে, হ্যাঁ হ্যাকিং টাইপ যেগুলি আছে, অপরাধ যেগুলি আছে, এগুলি তোমাদের ডিটেলস দিলাম। ওখান থেকে হয়তো দুই একটা কোশ্চেন থাকলেও থাকতে পারে। এখন আচ্ছা, তোমাদের বাদ ছিল কি বলো? তোমরা কি কথা বলতেছো না কেন? স্যার আসসালামু আলাইকুম। তোমাদের একটা অ্যাসাইনমেন্ট হয়েছে নাকি? বাকি দুইটা ইথিক্যাল থিওরিসের উপরে, ঠিক না? স্যার ইথিক্যাল থিওরিজ এর উপরে আমাদের একটা প্রেজেন্টেশন হয়েছিল। হ্যাঁ, একটা প্রেজেন্টেশন হয়েছে, তার মানে আর দুইটা দিতে হবে তোমাদের অ্যাসাইনমেন্ট। আর ক্লাস টেস্ট একটা নিয়েছিলাম। টেস্ট টেস্ট একটা স্যার ইয়া মানে আপনার এআই এর একটা হয়েছিল। ইয়ার হয় নাই, এই সাইবার লর হয় নাই। হয় স্যার নাই আমার স্যার। হ্যাঁ, হয় নাই স্যার। আচ্ছা। এখন তোমরা আমাকে বলো যে আমি তিনটা অ্যাসাইনমেন্ট আমি এখানে দিয়ে দেবো ক্লাসরুমে, এখনই দিয়ে দেবো। দাঁড়াও, আমি এখনই দিয়ে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট তিনটা না তো, অ্যাসাইনমেন্ট দুইটা, একটা হচ্ছে দিয়েছি আমরা। হ্যাঁ, সেটাই তো বললাম, একটা তো আছে আর বাকি দুইটা দেবো, টোটাল তিনটা এখানে মানে। আচ্ছা, তোমরা সাইবার সিকিউরিটির যে উইকনেস আছে, সেখান থেকে এরকম দুইটা জার্নাল, রিনোন ইন্টারন্যাশনাল জার্নাল থেকে মিনিমাম 6টা থেকে 8টা, বেশি না মানে, ডেডলাইন হচ্ছে 6টা থেকে 8টা স্লাইডের একটা প্রেজেন্টেশন তৈরি করে তোমরা, যেখানে হচ্ছে প্রবলেম এবং ফাইন্ডিংস, রিসার্চ প্রবলেম, ফাইন্ডিংস অ্যান্ড রেজাল্ট। এই তিনটাকে ফোকাস করে 6 থেকে 8টা স্লাইড বানাবা ম্যাক্সিমাম, বেশি দরকার নেই। বা
6 থেকে 8টা স্লাইডের মধ্যে শেষ করবা, যে 2টা পেপার মাত্র, যেখান থেকে আমি উইকনেস, সাইবার সিকিউরিটির যে উইকনেস তার উপরে, এবং সেখানে থাকবে রিসার্চ প্রবলেম, ফাইন্ডিংস এবং রেজাল্ট, মেইনলি এগুলিই থাকবে। তার উপরে একটা অ্যাসাইনমেন্ট দিবা। অ্যাসাইনমেন্টের ডেট হচ্ছে আহ, আগামী 30 তারিখ। হ্যাঁ? 1 সপ্তাহ টাইম দিলাম। আরেকটু বাড়াই দিই নাকি? 10 দিন দিলাম। আচ্ছা, একটা অ্যাসাইনমেন্ট দিলাম তোমাদের উপরে, যে তোমরা ধরো গুগল ক্লাসরুমে পেয়েছো অ্যাসাইনমেন্ট 3টা? টুটা পেয়েছো? জি স্যার। আচ্ছা, ওইটা 10 তারিখ দিয়েছি, আর এটা তাইলে আর একটু বাড়িয়ে দেই। এটা 17 তারিখ দিয়ে দিলাম। তো এখানে দেখো, আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট 3টা দিয়ে দিয়েছি। মানে দুইটা, একটা তো আগে ছিল আর দুইটা আমি এখন দিলাম। সেকেন্ড অ্যাসাইনমেন্ট হচ্ছে উইকনেস অফ সাইবার, সিকিউরিটি, যেখানে মিনিমাম 2টা পেপার পড়ে। তুমি বেশি করতে পারো, এটা তোমার ইচ্ছা। জার্নাল থেকে তুমি ম্যাক্সিমাম 6 থেকে 8টা সিলেক্ট করবো। যে ফোকাস কি দেবো, তোমার ফোকাস এরিয়া। এটা প্রেজেন্টেশন নিব না, শুধু তুমি সাবমিট করবা। কিন্তু এটা যদি তোমার খুব খারাপ হয়, তাহলে কিন্তু আমি, যদি বুঝতে পারি তুমি আসলে টোটাল লাইক কপি করছো, এআই ইউজ করে তুমি জিনিস, এর হেল্প নিতে পারো, কিন্তু এআই ইউজ করে তুমি জেনারেট করছো, তাহলে আমি 0 দিয়ে দেবো। আর এটা হচ্ছে যে থার্ড অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে তুমি কিভাবে একটা তোমার স্টার্ট আপ বিল করবা। সেখানে একটা প্রবলেম হইতে পারে। প্রবলেমটা হচ্ছে তোমার সাইবার সিকিউরিটি প্রবলেম। হ্যাঁ, সাইবার সিকিউরিটি প্রবলেম। কি ধরনের সাইবার সিকিউরিটি প্রবলেম পড়তে পারো ইন জেনারেল, বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইডে, যে তোমার যদি এরকম কোনো ইয়া থাকে, মানে স্পেসিফিক ওয়ার্ক থাকে, তুমি যে টাইপের স্টার্ট আপ খুলতে চাও সেইটার। তো সেইটার আমি ওই প্রসিডিউরটা জানতে চাচ্ছি। হ্যাঁ, তো ওইটা তুমি আমাকে প্রেজেন্টেশন স্লাইড তৈরি করে, বা হচ্ছে একটা ডকুমেন্টেশন, যে যেভাবে পারো দিবা, অসুবিধা নেই। তো স্লাইডটি প্রিফারেবল। স্লাইড ম্যাক্সিমামটা হচ্ছে
বেশি না, অল্প স্লাইড, 6 থেকে 8টা, এর বেশি না। আর তোমার ফোকাস এরিয়া হচ্ছে সাইবার প্রবলেম। স্যার তার মানে অ্যাসাইনমেন্ট 2 3 দুইটাতেই স্লাইড স্যার? হ্যাঁ, দুইটাই স্লাইড স্লাইড। স্লাইড হলে বুঝতে সুবিধা আর কি, আমার জন্য মার্কিং করতে সুবিধা, তুমি পড়ছো কিনা কপি করছো এটা সুবিধা। স্যার পেপার গুলো যে দেখবো ওইগুলোর পেপারে কি লিঙ্ক দিয়ে দিতে হবে? অবশ্যই, যে পেপার দিবা সেই পেপারের সাইটেশন দিতে হবে, লিঙ্ক দিতে হবে। ওই প্রেজেন্টেশন একদম স্পেসিফিক ভাবে উল্লেখ থাকতে হবে যে কি কোন পেপার নিয়ে তুমি করতেছো। বুঝতে পারছো? জি সো স্যার। আচ্ছা, এটা গেল আমার প্রেজেন্টেশন, লেকচার শেষ। আর আছে পরীক্ষা তোমাদের। তো এখন তোমরা ক্লাসরুমে পেয়েছো অ্যাসাইনমেন্ট দুইটা? জি জি স্যার। স্যার পাইছি। আচ্ছা, তাহলে তোমাদের ক্লাস টেস্ট একটাও হয় নাই? ভেরি ব্যাড। আচ্ছা। তো তোমাদের একটা ক্লাস টেস্ট, এটার অর্ধেক, হ্যাঁ, অর্ধেক অর্ধেক নিব। তো আমার লেকচার হচ্ছে আহ, ইয়া ইলিয়াস, আজকের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবা। প্রথম হচ্ছে 4টা, ঠিক আছে? 1 2, 1 2 তো নাই, 3 4 থেকে শুরু, 3 4 5 6, 6 7 নাই না, 8। আচ্ছা, 7টা আমি তোমাদেরকে বাদ দিছি, কারণ হচ্ছে ওটা আগের ইয়াতে সাংঘর্ষিক হয়ে যায়, এই জন্য। দাঁড়া, লেকচার তো 4টা বাদ দেওয়া হয়েছে, কারণ ডিজিটাল একগুলি বাদ পড়ে গেছে। টোটাল 8টা লেকচার, তার মধ্যে প্রথম 4টা হচ্ছে ফার্স্ট, দ্বিতীয় 4টা হচ্ছে সেকেন্ড, ঠিক আছে? বুঝছো? সিটি কি দুইটা নেবেন স্যার? হ্যাঁ, কখন নেবেন স্যার এগুলো? নেক্সট শুক্রবার একটা, শনিবার একটা। আচ্ছা, আগে আমি দেখি নেই যে, এটা কি স্যার মানে ভার্সিটিতে গিয়ে নাকি স্যার অনলাইনে নেবেন? না না, ভার্সিটিতে গিয়ে পরীক্ষা আমি অনলাইনে কিভাবে নিব? স্যার এখন তো ঢাকার বাইরে আছি, এখন 2 দিন 2টা এক্সামের জন্য আবার যাওয়া তো স্যার সমস্যা। তোমাদের আর কোনো কোনো এঙ্গেজমেন্ট নাই, মানে ক্লাসে কোনো এঙ্গেজমেন্ট নাই, সব শেষ? না স্যার, না স্যার, আর কোনো এঙ্গেজমেন্ট নাই। একদিন তো আসতে হবে, একদিনে তো 2টা পরীক্ষা দেওয়া সম্ভব না আসলে তোমাদের। স্যার অনলাইনে বা অন্য কোনো ওয়েতে যদি অ্যাসেস করে নিতেন তাহলে স্যার ভালো হতো সবার জন্যই। অনেকেই হয়তো ঢাকার বাইরে আছে এখন। না, ইস্যুটা ওইটা না, ইস্যুটা হচ্ছে আমার কাছে মেইনলি যে কনসার্ন করোনাটা আর কি, যে হারে বাড়তেছে আসলে। ঠিক আছে, তাহলে আমি লাস্ট টেস্ট অনটা এবং টুটা দুইটাই আমি তোমাদের অনলাইনে নেবো তাহলে। স্যার আবার একটু স্লাইড নাম্বার একটু বলতেন, ওয়ানে কোনটা কোনটা থাকবে, টুতে কোনটা কোনটা থাকবে আমাদের? অনে হচ্ছে 1 থেকে 4, 1 2 4। টুতে হচ্ছে
5 থেকে 8। Great. স্যার 7টা বাদ বলেছিলেন না? আমি আপডেট করে দিয়েছি, দেখো চেক করো। ওকে স্যার। আচ্ছা, 3, 1, 2 তো বাদ দিয়েছি যেহেতু ওটা হচ্ছে ডিজিটাল অ্যাক্টের উপরে তো। আচ্ছা, 2টা আমি তোমাদেরকে 2 থেকে শুরু তোমাদের, ঠিক আছে? 1 লাগবে না। প্রথমটায় 3টা, পরেরটায় 4টা আর কি, ঠিক আছে? আচ্ছা, ডেট, হ্যাঁ। এটা হচ্ছে নেক্সট ফ্রাইডে রাতে, পারবা সবাই? জি স্যার, ইনশাল্লাহ। তাহলে 27 তারিখে। ইলিয়াস, আমাকে কিন্তু করে দেবো, আমার হাতে হিউজ কাজ, আমাকে ওই যে 10 মিনিট আগে রিমাইন্ড করে দিবা। স্যার 28 তারিখে তো অনেকের রিটেক আছে কয়েকটা, মানে 28 তারিখে কার রিটেন আছে? আমার আছে। আর আমার কি আছে। কি রিটেন? স্যার রিটেন স্যার, রি এক্সাম আছে, মানে গত সেমিস্টার ফাইনাল? সেমিস্টারে একটা ফেল আছে দুইটাই। সেমিস্টার ফাইনাল? জি স্যার। সেক্ষেত্রে যদি সেমিস্টার আমরা ফাইনাল। উইকডেতে করি তাহলে তো অসুবিধা নাই তো কারো। অন্য ডে করলে বেটার হয়। জি স্যার। ঠিক আছে, তাহলে হচ্ছে 30 তারিখ, হ্যাঁ। জি স্যার। এটা হচ্ছে প্রথমটা, আর দ্বিতীয়টা হচ্ছে তাইলে 2 তারিখ, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে এক্সামটা হবে অনলাইনে, ভাইবা কোশ্চেনের মাধ্যমে। আমি তোমাকে লিখতে দিব না, আমি তোমাকে কোশ্চেন করবো, তুমি উত্তর দিবা। কোশ্চেন উত্তর ফর্মালি। ক্লিয়ার? জি স্যার। ডিটেলস ধরো 5 মিনিটের কোশ্চেন, তোমাকে 5 মিনিটই বলতে হবে। সেই অনুযায়ী মার্ক হবে, যেভাবে লিখতে হয় ওইভাবে। এবং সেটা কোশ্চেন উত্তর তুমি ইংরেজিতে দেবা, বাংলায় না। ক্লিয়ার? জি স্যার। ওকে, ডান। আমি তোমাদেরকে ওই যে, ঠিক আছে। আর আগামীকালকে আমি যে ইয়ার ক্লাস নিব, আগামীকালকে আরেকদিন লাগবে আর কি। আগামীকালকে নিব। তো আগামীকালকে আমার 10টায় টাইম দেওয়া আছে, 9:45টার সময়, ঠিক আছে না আরো আগে দেবো? 9টায় দিলে অসুবিধা আছে, 9:30টার দিকে? স্যার ওইটাই থাক স্যার।
10:30? ঠিক আছে, তাহলে কালকে টাইমলি জয়েন করো। আর আল্লাহ হাফেজ। তোমাদের ওই যে ইথিক্সের ক্লাস এখানে শেষ। ইলিয়াস, 16 জন জয়েন করছে না? সো তাহলে তুমি এই যে অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দাও সব। অ্যাটেন্ডেন্সটা নিছো? স্যার ওই চ্যাটের কথা বলতেছে, মেবি ওর মাইক্রোফোনে হ্যাঁ, প্রবলেম। বুঝতে পারছি। হ্যাঁ, কি কোশ্চেন আছে আমাকে করো, যদি কোনো কোশ্চেন থাকে। সাইবারের ব্যাপারে আর কোনো কথা হবে না, আজকে শেষ কথা। যদি কারো কোনো কথা থাকে কথা বলতে পারো। ক্লাস 9:45 ঠিক আছে। সাইবল্লাতে সব প্রেজেন্টেশন। আচ্ছা, নিড সাজেশন, 2টা সিটি, নিউয়ার রিকোয়েস্ট, থিওরি মানে আমি বুঝি নাই আসলে। ইলিয়াস, ডিটেলস বলো। সাজেশন নাই কোনো এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যা পড়িয়েছি খুবই, মানে ক্লাসের মধ্যেই বলে দিয়েছি কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না। খুবই সহজ কোশ্চেন হবে, কোনো টেনশনে কিচ্ছু নাই। যা বলছি তাই আসবে, এর সিলেবাসের মধ্যেই থাকবে সবকিছু ইনশাল্লাহ। অসুবিধার কথা না। এআই এর এক্সামটা আমরা কালকে বসে ডিসাইড করব, এআই এর এক্সাম কবে। এবং এআই এর এক্সামটা আমরা এআই এর এক্সামটা কালকে ক্লাসে আমরা ডিসিশন নেব, কালকে ক্লাসে বসে। তুমি অ্যাটেন্ডেন্সটা তো দাও নাই এখানে, এটা তো আগের অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্সটা ওই সে ক্লাসরুমে দিয়ে দাও। ক্লাসরুমে দিয়ে দাও, সবাই দেখুক। ইউনিভার্সিটি এর মার্কস কি বুঝতে নাই আমি আসলে। যে সমস্ত আমি বুঝে বুঝে পড়াইছি সেগুলার একটু থিওরি গুলা দেখবো আর কি। থিওরি বলতে এগুলা বেশ সংজ্ঞা টঙ্গা টাইপ আর কি। যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, জাভা ফিচার কি, অ্যাবস্ট্রাকশন কি, পলিমরফিজম কি, এরকম আর কি, মানে বেসিক সংজ্ঞা টাইপ আর কি। যদি দু এক লাইনের। ঠিক আছে, তাহলে আল্লাহ স্যার, হাফেজ। কালকে তাহলে তোমরা একই টাইম জয়েন করো। হ্যাঁ হ্যাঁ, বলো। আরো গ্রুপে অনেকে বলা বলি করতেছিল যে আর কি মৌখিক এক্সাম দিতে অনেকে ইচ্ছুক না আর কি। মানে বলতেছে যে এটা এভাবে পরীক্ষা হইলে আসলে একেবারেই কিছুই পাবো না, বা বলতে গেলে তো অনেক বাধায় যাব। যদি স্যার চাই আমরা সবাই ক্যামেরা অন করে এক্সাম দিব। ক্যামেরা অন করে কি এক্সাম দিবা? ক্যামেরা অন করে এক্সামের কি আছে আসলে? ক্যামেরা অন করে এক্সামটা আসলে ওই প্রক্রিয়া সিস্টেম আমাদের কাছে নাই, ওইটা আসলে হবে না। তুমি তোমার আন্ডারস্ট্যান্ডিং থেকে যতটুকু পারো সেটা করতে হবে। সেক্ষেত্রে আমি হয়তো ওখানে তোমাদের যদি কোনো কনসিডারেশন দরকার সেটা করব, কিন্তু পরীক্ষা পরীক্ষার মতো হবে, যেটা আছে লাইভ। বুঝতে পারছো? সেক্ষেত্রে মানে ফিজিক্যাল ক্লাসের যে অল্টারনেটিভ যেটা আমি সেটা বললাম, সেটা তোমার ভাইবার মাধ্যমে দিবা, বলবা। হ্যাঁ, যদি তোমার ল্যাঙ্গুয়েজ কোনো ব্যারিয়ার থাকে যে ইংলিশে প্রবলেম হবে, তাহলে ঠিক আছে, সেটা তুমি ভালো করে যদি বাংলা আমাকে বুঝাইতে পারো সেটাও, সেই জায়গাটা আমি তোমাদের কনসিডারেশন করতে পারি, কিন্তু পরীক্ষাটা ওইভাবে হবে। বুঝতে পারছো? জি স্যার। আমার বিষয়টা তো আন্ডারস্ট্যান্ডিং এর, আমার বিষয়টা তো এমন না যে আর ক্যামেরা অন করে পরীক্ষা। এটা আসলে ক্যামেরা নষ্ট থাকবে, নেট খারাপ থাকবে, এই থাকবে ওই থাকবে, এটা নিয়ে আসলে ঠিক হবে না।
আর সিটি পরীক্ষার মার্কসটা যদি চাও এটা পরে দিতে হবে, এখন তো দেয়া যাবে না, ওটা তো ঢাকাতে আছে। ঠিক আছে তাহলে। আর সাইবার নিয়ে কোনো কথা নাই, তবে সাইবারের সমস্ত কোর্সগুলো ভালো করে পড়বা। আর বিভিন্ন ধরনের হ্যাকিং টুল যেগুলি আছে, ডিফেন্সিভ টুল যেগুলি আছে, এগুলি সম্পর্কে জানবা, রিসেন্ট ট্রেন্ড সম্পর্কে জানবা, সিকিউরিটি সম্পর্কে জানবা। আর যেগুলি অ্যাক্টেড যেগুলো আছে এগুলো করে দিবা। আর কারো কোনো কথা না থাকলে আমি শেষ করবো আর কি। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।